উসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল সহ দুজন পশ্চিমবঙ্গে গ্রেপ্তার, হস্তান্তরের প্রক্রিয়া চলছে, নিশ্চিত করেছে প্রতিরক্ষা গোয়েন্দা সূত্র। পাম্পগুলোতে হাহাকার, ডিপোতে সেনা মোতায়েন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তেলের রেশনিংয়ের ঘোষণা জ্বালানি মন্ত্রীর। চট্টগ্রামে নোঙর করেছে এলপিজি এলএনজির 15 জাহাজ। মুস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ঘোষণা, দেশটিতে জ্বলছে তেল সংরক্ষণাগার, হামলা তীব্রতর করার হুঁশিয়ারি ট্রাম্পের। রাষ্ট্রপতির কাছ থেকে খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার বুঝে নিলেন ব্যারিস্টার জাইমা। নারীদের জন্য নিরাপদ বাংলাদেশের প্রত্যাশা ডাক্তার জুবাইদার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র হাদি হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল এবং আলমগীরকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিরক্ষা গোয়েন্দা সূত্রে তথ্য জানা গেছে। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখার সদস্যরা শুটার ফয়সাল করিম মাসুদকে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে। এই হত্যাকাণ্ডের অপর এক অভিযুক্ত আলমগীর হোসেনকেও গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 2 দিন বনগাঁও এলাকায় অভিযান চালায় ভারতীয় পুলিশ। এই অভিযানেই হাদি হত্যা মামলার 2 আসামিকে রবিবার গ্রেপ্তার করা হয়। গেল বছরের 12 ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা উসমান হাদিকে লক্ষ্য করে গুলির ঘটনার পর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল শুটার ফয়সাল। গুরুতর আহত হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। পরবর্তীতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি। হত্যাকারীরা সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে গিয়েছিল বলে প্রতিরক্ষা গোয়েন্দা সূত্র জানিয়েছে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই বাছাই করে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে গ্রেপ্তার 2 জনকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন সিআইডি প্রধান। দাম বৃদ্ধির শঙ্কায় তেল সংকটে লম্বা লাইন রাজধানীর পাম্পগুলোতে। সরবরাহ না থাকায় তেল বিক্রি বন্ধ বেশ কিছু পাম্পে। সংশ্লিষ্টরা বলছেন 2 দিন তেলের ডিপো বন্ধ থাকায় এবং দাম বৃদ্ধির ভয়ে গ্রাহকদের তেল কেনার প্রবণতা বেড়েছে। তবে সরবরাহ স্বাভাবিক হওয়ায় সংকট কাটবে বলে প্রত্যাশা তাদের। এদিকে আগের দামে তেল বিক্রি চলছে পাম্পগুলোতে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। রবিবার সকাল, তেল নেই তাই বিক্রি বন্ধ রমনা সেগুনবাগিচা এলাকার এই পাম্পটিতে। ভিন্ন চিত্র বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখানে অপেক্ষমান গাড়ির লাইন 1 কিলোমিটারের বেশি লম্বা। রাজধানীর যেসব পাম্পে তেল বিক্রি চলছে সেখানেই এমন অবস্থা। তেল নিতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ক্ষুব্ধ ক্রেতাদের অভিযোগ, দাম বেড়ে গেলে বেশি লাভে বিক্রির আশায় তেল বিক্রি বন্ধ রেখেছেন পাম্প মালিকদের অনেকে। প্রায় 3 ঘন্টার কাছাকাছি ওই শাহিন কলেজ থেকে এই পর্যন্ত আসতে। রাস্তায় ট্রাফিক পুলিশদের ডিস্টার্ব, অনেক হ্যারাস হয়ে তারপরে এই পর্যন্ত এসে পৌঁছাইলাম। প্রায় 7টা পাম্প ঘুরলাম, কোনো তেল নাই। এই পাম্পে দেখতেছি যে তেল আছে, এই জন্য এইদিকে লাইনে দাঁড়ালাম। রিজার্ভে আছে গাড়ি, জানি না অফিসে যাইতে পারবো কিনা বা অফিস থেকে বাসা পর্যন্ত যাইতে পারবো কিনা। যে জায়গায় ভাড়া নিয়ে গেছি, ট্রিপ নিয়ে গেছি, সেই জায়গায় একই অবস্থা। কোনো পাম্পে আপনার তেল নাই, তেল আছে কিন্তু বন্ধ দিতেছে না। এদিকে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ছুটির দিনে তেলের ডিপো বন্ধ থাকা অবস্থায় দাম বৃদ্ধির আশঙ্কায় তেল কেনা বেড়েছে, দেখা দিয়েছে সংকট। গত 2 দিন ডিপো বন্ধ থাকার কারণে এবং গাড়ির প্রচণ্ড চাপ থাকার কারণে আমাদের সরবরাহ কিছুটা বিঘ্নিত হয়েছে। আজকে আমরা অ্যাভেলেবেল তেল পাচ্ছি, সরকারের নীতিমালা অনুযায়ী আমরা তেল দিতেছি। আজকে তেল আসছে, আজকে ভরপুর তেল দিতেছি। রবিবার থেকে সরকার নির্ধারিত সীমায় তেল বিক্রি হচ্ছে পাম্পগুলোতে। মোটরসাইকেল চালকরা বলছেন 2 লিটার তেল অপর্যাপ্ত। আমাদের 1 লিটার তেল দিয়ে 30 কিলোমিটার যায়। আমরা প্রায় 100 কিলোর উপরে রাইড শেয়ার করি। প্রায় 400-500 টাকার তেল লাগে। বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও পাম্প ও স্টেশনগুলোতে সরকার নির্ধারিত মূল্যে আগের দামেই তেল বিক্রি হচ্ছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দেশে তেলের মজুদ বাড়ার পরও রেশনিং চালু রাখার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এদিকে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ ও অবৈধ মজুদ ঠেকাতে তেলের প্রধান ডিপোতে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। রবিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। যুদ্ধ কবে শেষ হবে কেউই জানে না উল্লেখ করে মন্ত্রী সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে সেগুলো আস্তে আস্তে যেন মজুদ জ্বালানিতে হাত দিতে না হয়
তাই রেশনিং চালু রাখার কথা জানিয়েছেন তিনি। যুদ্ধ পরিস্থিতিতে সরকার জ্বালানি তেলের দাম বাড়াবে না এবং এ সময় সাধারণ মানুষকে আতঙ্কিত না হতে আবারও আহ্বান জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। জ্বালানি তেল মজুত করা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। এদিকে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ, অবৈধ মজুত ঠেকাতে দেশের বিভিন্ন তেলের ডিপুতে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। এরই মধ্যে বিভিন্ন ডিপুতে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন যৌথ অভিযান চালিয়েছে। এর বিষয়ে জারি হয়েছে সরকারি প্রজ্ঞাপন। সেই জন্য সব একবারে খেয়ে শেষ করার চেয়ে চলার মতো ব্যবস্থা করে যদি আমরা চলি, তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারবো। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর আগে এলপিজি, এলএনজি দিয়ে রওনা দেওয়া 12টি সহ মোট 15টি জাহাজ নোঙর করেছে চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে 12টি জাহাজ বন্দরে নোঙর করেছে। বাকি জাহাজগুলো আগামী শুক্রবারের মধ্যে পৌঁছাবে। বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, ইরান যুদ্ধের আগে নৌপথ হরমুজ প্রণালী পেরিয়ে আসে এই জাহাজগুলো। এসব জাহাজে এলএনজি, এলপিজি সহ শিল্পের কাঁচামাল রয়েছে। জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশে এসেছে। বর্তমানে জাহাজগুলো ধাপে ধাপে চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে পণ্য খালাসের কার্যক্রম চলছে। এসব জাহাজে সব মিলিয়ে 7 লাখ টন পণ্য রয়েছে বলে নিশ্চিত করেছে বন্দর সংশ্লিষ্টরা। প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে। দেশটির সামরিক ও রাজনৈতিক শীর্ষ নেতারা তার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন এরই মধ্যে। এদিকে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের হামলায় জ্বলছে ইরানের তেল সংরক্ষণাগার। হামলা আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা চালিয়ে 1300-ও বেশি আর লেবাননে অন্তত 400 নাগরিককে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনী। এছাড়া সৌদি আরবে এক হামলায় নিহত হয়েছে 2 জন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো আকাশ। ভয়াবহ আগুনে জ্বলছে তেহরানের তেলের ডিপোগুলো। সময়ের সাথে সাথে বাড়ছে আগুনের তীব্রতা। আগুন ছড়িয়ে পড়েছে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে। যুদ্ধের নবম দিনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় এভাবেই আগুন জ্বলছে ইরানের রাজধানী তেহরানের শেহরান তেলের ডিপো সহ আশেপাশের স্থাপনাগুলো। জ্বালানি ভান্ডার এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলার দায় স্বীকার করে ইসরায়েলি বাহিনী জানিয়েছে অবকাঠামোগুলোর সাথে ইরানের সশস্ত্র বাহিনীর সম্পর্ক রয়েছে। ইরানে হামলা চালিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোট 1350-এর বেশি নাগরিককে হত্যা করেছে। ইরান ছাড়াও লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে হিজবুল্লাহ গেরিলাদের লক্ষ্য করে চলছে ইসরায়েলিদের মিসাইল ও ড্রোন হামলা। হত্যা করা হয়েছে শতাধিক শিশুসহ 400-এর বেশি বেসামরিক নাগরিককে। সাজোয়া যান নিয়ে লেবাননের ভেতরে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, ইরানের আত্মসমর্পণ ছাড়া হামলা বন্ধ হবে না। চলতি সপ্তাহে হামলার তীব্রতা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান যুদ্ধে যুক্তরাজ্যের যোগ দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে যুদ্ধে জয় পেয়েছে, তাই কারো সহায়তা আর দরকার নেই। তবে এই হুমকি আর হুঁশিয়ারিকে তোয়াক্কা না করে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। সৌদি, কুয়েত, কাতার ও বাহরাইন সহ রবিবার ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ নানা স্থাপনায় কয়েক দফায় হামলা চালায় ইরান। সংযুক্ত আরব আমিরাতে নিহত বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। কুয়েতে ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাহরাইনের একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ইরানের ড্রোন হামলার পর 30টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির সংকটের শঙ্কার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে রবিবার সকাল থেকে চলছে হামলা। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। আগুন ধরে যায় বেশ কয়েকটি ভবনে। ভয় দেখিয়ে আর চাপে ফেলে ইরানকে দমিয়ে রাখা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভাজনের চেষ্টা করছে ইসরায়েল। আর মার্কিনী ও ইসরায়েলিদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না বলে জানান মাসুদ পেজিশকিয়ান। প্রতিবেশী দেশগুলোতে অনিচ্ছাকৃত হামলার জন্য শনিবার দুঃখ প্রকাশ করলেও এখনও সেসব দেশে বন্ধ হয়নি ইরানের হামলা। যুদ্ধের মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেনি তেহরান। ইরানের সরকার পরিবর্তনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সমালোচনা করেছে চীন। তেহরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানায় বেইজিং। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কারে ভূষিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে
বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানের হাতে এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 5 ক্যাটাগরিতে আরও 5 নারীকে দেওয়া হয়েছে অদম্য নারী সম্মাননা। রাষ্ট্রপতি অদম্য নারীদের হাতে সম্মাননা তুলে দেন। রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করে গেছেন। নারী অধিকারকে শক্তিশালী ও সময়োপযোগী রূপ দেন বেগম খালেদা জিয়া। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আর বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের এক আপোষহীন সংগ্রামীর নাম। মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে সবসময়ই সোচ্চার ছিলেন গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা এবং নারীর অধিকার নিয়ে। নারী শিক্ষা বিস্তার সহ নারীর ক্ষমতায়নে রেখে গেছেন অসামান্য অবদান। নিজের জীবনের চেয়েও গণতন্ত্র ও নারীর অধিকার আদায়ে এই সংগ্রামী মহিষী গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য ভূষিত হয়েছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কারে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানের হাতে এ পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী সমাজকর্মী ডাক্তার জুবাইদা রহমান বলেন, শত অত্যাচারেও বেগম খালেদা জিয়া অদম্য অবিচল ছিলেন। তিনি বলেন, নারী এগিয়ে গেলে জাতি এগিয়ে যায়। এমন বাংলাদেশ গড়তে হবে যেখানে নারী ও কন্যা শিশুরা নিরাপদে থাকবে। গণতন্ত্রের মা শত অত্যাচার অবিচারের ফলেও তিনি ছিলেন আপোষহীন, ধৈর্যে অবিচল। তার মন সদা কেঁদেছে দেশের নিষ্পেষিত নিপীড়িত মানুষের জন্য। তার বজ্রকণ্ঠ সদা সোচ্চার হয়েছে স্বৈরশাসনের শোষণের বিরুদ্ধে। ইনশাআল্লাহ বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নারীর অধিকার, ক্ষমতায়ন এবং শিক্ষা বিস্তারে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। পরে 1978 সালে গঠন করা হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়া এটিকে বর্তমান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তর করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারীর অধিকার রক্ষায় ফ্যামিলি কার্ড সহ সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। আগামী 10ই মার্চ থেকে এই যুগান্তকারী কর্মসূচি শুরু হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে প্রান্তিক দরিদ্র পরিবারের নারী প্রধানরা প্রতি মাসে সরকারের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা পাবেন। আমি আশা করি এই উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। এবছর 8টি বিভাগে 38 জন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেয়া হয় অদম্য নারী পুরস্কার। অশেষ ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। গুম খুনের জন্য অনুশোচনার বদলে শেখ হাসিনার বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টাকে ফৌজদারি অপরাধ বলেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গুমের শিকার পরিবারগুলোকে সরকারের তরফে ভাতা দেয়া জরুরি। জানান, এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন তিনি। আহমেদ সরওয়ারের রিপোর্ট। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মায়ের ডাক চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে।
উদ্বোধন করে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরো সংগ্রামে মায়ের ডাকের সাহসীরা তাকে অনুপ্রেরণা দিয়েছেন, তাই তিনি সবসময় তাদের স্মরণ করেন। তিনি জানেন কিভাবে তারা এককভাবে লড়াইটা করেছেন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাতা দিচ্ছি, অথচ এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্য, বেঁচে থাকবার জন্যে, ভালোভাবে একটু জীবনযাপন করবার জন্যে আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য। আজকে আমরা নির্বাচন করেছি, কেউ মন্ত্রী হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ বড় বড় চাকরি করছি, আমাদের সচিব মহোদয় এখানে আছেন, সবাই আমরা ছবি তৈরি করছি, কিন্তু যারা এর জন্যে চলে গেছে তারা কিন্তু তাদের সন্তানরা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে আছে। অন্তত এইটুকু বোধহয় আমরা করতে পারি যে তাদের ভবিষ্যৎটাকে একটু সুন্দর করার চেষ্টা করতে পারি, তাহলেই আমাদের সরকারে আসাটা সার্থক হবে, তা না হলে হবে না বলে মনে করি। গুম খুন নিয়ে বিগত সরকার প্রধানের কোনো ধরনের অনুশোচনা না থাকার সমালোচনা করেন মির্জা ফখরুল। সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন? যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, এই সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসে আর যেন কোনো গুমের ঘটনা না ঘটে। আমরা সেই হত্যার রক্তাক্ত বাংলাদেশের রাজনীতি এবং পরিবেশ আর দেখতে চাই না। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল সহ 2 জন পশ্চিমবঙ্গে গ্রেপ্তার, হস্তান্তরের প্রক্রিয়া চলছে, নিশ্চিত করেছে প্রতিরক্ষা গোয়েন্দা সূত্র। পাম্পগুলোতে হাহাকার, ডিপোতে সেরা মোতায়েন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তেলের রেশনিং এর ঘোষণা জ্বালানি মন্ত্রীর। চট্টগ্রামে নোঙর করেছে এলপিজি এলএনজির 15 জাহাজ। মুস্তফা খাবেরিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ঘোষণা, দেশটিতে জ্বলছে তেল সংরক্ষণাগার, হামলা তীব্রতর করার হুঁশিয়ারি ট্রাম্পের। রাষ্ট্রপতির কাছ থেকে খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার বুঝে নিলেন ব্যারিস্টার জাইমা। নারীদের জন্য নিরাপদ বাংলাদেশের প্রত্যাশা ডাক্তার জুবাইদার। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।